বিজয় দিবস উপলক্ষে 4 দিন পরে আজকে 20 তারিখ আমরা উদীচী যুক্তরাষ্ট্র আপনারা দেখছেন এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আমরা বিজয় দিবস উদযাপন করছি এবং একই সঙ্গে বাংলাদেশে যে মব সংস্কৃতি, যারা বাংলাদেশের সংস্কৃতিকে যারা নষ্ট করছেন, যারা সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে যে মব কালচার উড়িয়ে দিচ্ছে এবং অন্যান্য সংবাদ সংস্থাকে উড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও আজকে আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস শুধুমাত্র একটি ধারণা নয়, আমরা জানি এটি আমাদের অধিকার, এটি আমাদের উত্তরাধিকারও বটে এবং অবশ্যই বিজয় দিবস আমাদের দীর্ঘ 24 বছরের 47 থেকে 71 24 বছরের যে আমাদের সাধনা, যে সংগ্রাম, তার ফল। সেই ফলে আমরা পেয়েছি একটি ভূখণ্ড বাংলাদেশ, অবশ্যই আমাদের মাতৃভূমি। কিন্তু সেই বাংলাদেশ 55 বছর পরে আজকে এসে এটি স্বাধীন, এ প্রশ্ন উদয় হয়েছে। আমরা পুরোপুরি স্বাধীন নই। আমরা পাকিস্তানি ভাবধারার যে প্রেতাত্মা রয়ে গেছে বাংলাদেশে, রাজনৈতিকভাবে শুধু নয়, মানসিকভাবেও তারা বাংলাদেশে এখন জেগে বসেছে। আমরা তাদের নিপাত চাই। সেই বিস্তারিত যাওয়ার আগে আসুন আমরা সবাই দাঁড়িয়ে সকল শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করি। সবাইকে অনুরোধ করবো 1 মিনিট দাঁড়াতে। পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আমরা আজকের এই বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান করছি এবং সঙ্গে একই সঙ্গে করছি আমরা প্রতিবাদ সভাও। আমাদের আজকের অনুষ্ঠান মালায় রয়েছে প্রধানত এই 71, আমরা জানি, আমাদের দেশের কথা জানি, আমাদের স্বাধীনতার কথা, বিজয়ের কথা, আমাদের সংস্কৃতির কথা, আমাদের ঐতিহ্যের কথা আমরা জানি। সেই কথাগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। আমাদের মাঝে অনেকেই বিদগ্ধ ব্যক্তিত্ব আছেন এবং আসবেন আরো। আমাদের সঙ্গে আজকে আছেন, এখানে আসবেন মুত্তালিব বিশ্বাস, কৌশিক আহমেদ, আছেন ডক্টর আবেদিন কাদের, আহমেদ মাঝান, আমাদের সঙ্গে আছেন শফিক সাহেব, আসবেন পলি শাহিনা, আছেন সীতেশ ধর, আছেন বিশ্বজিৎ চৌধুরী, আসবেন প্রতাপ দাস এবং রব্বানী ভূয়া, এজাজ আলম, আর অনেকে এখনো তারা এসে পৌঁছায়নি। আমাদের পুরো অনুষ্ঠানটি ধরে রাখবেন আমরা 3টি ভাগে ভাগ করেছি। আলোচনা অবশ্যই থাকবে, কবিতা এবং থাকবে গান। এটি উন্মুক্ত আলোচনা। আমি সবাইকে অনুরোধ করব আলোচনার জন্য আমরা দীর্ঘায়িত না করি। আগেই সময় আমরা 1 ঘন্টা অলরেডি পিছিয়ে গেছি। আরো আলোচনা যতটা সংক্ষেপে করা যায় ততটা সংক্ষেপে আমরা করার চেষ্টা করব। আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। আসুন আমরা যে গানটি শুনছিলেন সেই গানটি আমরা একটু শুনি, আমাদের 71-এর গান। এটার পরে আমরা অনুষ্ঠানে যাব। সংগ্রামের গান, শত শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শনের গান। এবারে বাংলাদেশের স্বাধীনতা, বিজয়, এই প্রসঙ্গেই সংক্ষিপ্ত 2টি লেখা পাঠ করবে আমাদের নতুন প্রজন্মের 2জন উদীচী স্কুলের তারা ছাত্র এবং ছাত্রী, প্রমিত আচার্য এবং তৃষা মণ্ডল। আসবে প্রমিত আচার্য এবং তৃষা মণ্ডল। দাবি করে নাগরিক সাহস।
বাংলাদেশের বিজয় দিবস, যা আনুষ্ঠানিকভাবে 16 ডিসেম্বর পালিত হয়, 1971 সালের ঢাকায় আত্মসমর্পণের স্মারক, যা 9 মাসের যুদ্ধের ইতি টেনে স্বাধীন রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত করেছিল। 16 ডিসেম্বরের দিনটি উদযাপন করে কেবল সমন্বয়ের ব্যাপার নয়, এটি এক সচেতন ঘোষণা যে বিজয় কোনো জাদুঘরের নিদর্শন নয়, বরং এক নাগরিক দায়, যা দেশ বিদেশের বাংলাদেশের নাগরিকদের মেলাতে পারে নতুন করে। 1971-এর এই দায় এত গুরুতর। আমেরিকার কূটনৈতিক নথিতে পূর্ব পাকিস্তান থেকে ভারতে পালিয়ে যাওয়া প্রায় 4 কোটি শরণার্থীর কথা এসেছে, আর পরবর্তী গবেষণায় প্রায় 93,000 পাকিস্তানি সৈন্যদের যুদ্ধবন্দী হওয়ার কথা উল্লেখ আছে, যা জানিয়ে দেয় যে অধিকার ও প্রতিষ্ঠান ভেঙে পড়লে গণহিংসা কি দ্রুত লক্ষ মানুষকে উদ্বাস্তুর ভাগ্যে ঠেলে দেয়। আজ বেদানোর ওপর সম্মানিত মব হামলা এবং 17 কোটি 50 লক্ষ জনসংখ্যার এই রাষ্ট্রে উচ্চ ঝুঁকির নির্বাচনের আগে গভীর উৎকণ্ঠা, যেখানে Day, formally observed as 16 December, commemorates the 1971 surrender in Dhaka that ended a 9-month war and paved the way to sovereign statehood. Marking 16 December can be more than scheduling. It can be a deliberate instance that victory is not a museum artifact, but a civic obligation renewed wherever Bangladeshis gather, including diaspora commemorations. The historical scale of 1971 clarifies why this obligation matters. U.S. diplomatic records spoke of nearly 40 million refugees fleeing from East Pakistan to India, and later scholarship notes that about 93,000 Pakistani personnel became prisoners of war, figures that testify to how quickly mass violence can displace millions when rights and institutions collapse. That lesson feels painfully contemporary. Reuters describes nationwide unrest, coordinated mob attacks on major newspapers and cultural institutions like Lichi and Jayannath, and profound anxiety as citizens of Bangladesh approach a high-stake election, and the transition remains visibly fragile. When crowds can punish critics and set the terms of public debate, the Republic's promise is hollowed out from within. ধন্যবাদ তোমাদের দুজনকে। এবারে আমরা একটি কবিতা শুনি আমাদের প্রমিত আচার্যের কণ্ঠে, সৈয়দ হকের সেই বিখ্যাত কবিতা আমাদের পরিচয়। জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে 1000 বছর চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমার পিছনে 1000 চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই।
পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না গো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের প্রমিত আচার্য। কথাটি আপনাদের জানানো দরকার যে উদীচী বাংলাদেশে আপনারা জানেন 1969 সালের 28শে অক্টোবর রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, প্রধানত সত্যেন সেন শুরু করেন। আজকে 55 বছর, 56 বছর। এই সময়ে বিভিন্ন জায়গাতে উদীচীর অফিস বাংলাদেশে ছিল। ততটা আমি বলবো যে অর্গানাইজড ছিল বলা যাবে না, কিন্তু বর্তমানে অনেক শাখা, 200-র উপরে শাখা, 300-র উপরে ছিল। এখন বিভিন্ন জায়গাতে এই মব কালচারের কারণে তারা করতে পারছে না। অভ্যন্তরীণ সংকট রয়েছে, সমস্ত সংগঠনই রয়েছে, বাংলাদেশে আছে, এখানে রয়েছে, সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না। কিন্তু যে কথাটি বলতে চাই, মানুষের কাছে যেতে সঙ্গীত অপরিহার্য। সঙ্গীত মানুষকে, সংস্কৃতি মানুষকে কাছাকাছি নিয়ে আসে নিঃসন্দেহে। সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে বাংলাদেশে আপনারা দেখেছেন আঘাত আসছে। উড়িয়ে দিয়েছে তোপখানার উদীচী অফিস, উড়িয়ে দিয়েছে ছায়ানটের মতো প্রতিষ্ঠানকে। আমি মাঝে মাঝে আমি ব্যক্তিগত একটি কথা বলি। সঞ্জিদা খাতুন 2007 সালে আমাকে একটি বিশাল লেখা দিয়েছিলেন, তখন উদীচীর সরোবর পত্রিকায় সেটি আমি প্রকাশ করেছিলাম। ওয়াহিদুল হক মারা যাওয়ার আগে তিনিও একটি লেখা দিয়েছিলেন, সেটিও প্রকাশ করেছিলাম। কথাটি এই কারণে বলছি যে ছায়ানটে আমরা এখান থেকে এই উদীচী আমরা ফান্ড রেজিং করেছিলাম 2003 সালে। খুব বেশি টাকা ছিল না, বা ওই আমলে আমরা $28 মতো আমরা দিয়েছিলাম। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কথাটি বলতে চাই, বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনের মধ্যে এই দুটি সংগঠন অত্যন্ত সম্মানের। আমাদের অন্তরের সংগঠন, আমাদের অধিকারের সংগঠন, আমাদের সংস্কৃতির সংগঠন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সংগঠন। এই সংগঠন দুটিকেই পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দিয়েছে পাকিস্তানের প্রেতাত্মা, বাংলাদেশের মব কালচার, এবং কারা দিচ্ছে কারা করছে আপনারা সবাই জানেন। আমি বিস্তারিত যাব না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এই মব কালচারের বিনাশ চাচ্ছি আমরা। এই প্রসঙ্গে আমাদের প্রতিবাদ, এই প্রতিবাদ পত্র পাঠ করছেন বাংলায় আমাদের এই কর্মী মোহিত আচার্য এবং ইংরেজিতে স্মরণিকা চক্রবর্তী। মোহিত আচার্য এবং স্মরণিকা চক্রবর্তী। বিজয় দিবসের পরইচ্ছায় উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টের প্রতিবাদপত্র, নিউ ইয়র্ক সিটি, 20 ডিসেম্বর 2025। আমরা উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, নিউ ইয়র্ক সিটি, ঢাকায় সংগঠিত মব, সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানাই। তোপখানা রোডে অবস্থিত উদীচীর সাংস্কৃতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয় এবং ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন হামলা ও অগ্নিকাণ্ডে প্রায় ধ্বংস হয়ে যায়। 19শে ডিসেম্বরের এই আক্রমণগুলি বাংলাদেশের 55তম বিজয় দিবস 16 ডিসেম্বরের পালনের মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটে, এ কোনো সাধারণ অস্থিরতা নয়। এগুলি 17 কোটি 50 লক্ষ মানুষের এক রাষ্ট্রের নাগরিক ভিত্তি এবং প্রজাতান্ত্রিক প্রাণশক্তির উপর সরাসরি আঘাত। রয়টার্স সতর্ক করেছে যে সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে সমন্বিত হামলা, সঙ্গে হুমকি, হয়রানি ও লিঞ্চিং গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ইতিমধ্যেই 180 দেশের মধ্যে 149তম স্থানে নেমে এসেছে। যখন শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর আঘাত আসে, তখন বহুত্ববাদকে অপরাধে পরিণত করা হয় এবং ইতিহাস ধোঁয়ার ভেতর নতুন করে লিখে ফেলা হয়। আমরা বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানাই
দ্রুত, স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে, অপরাধী ও উস্কানিদাতাদের কোনো ব্যতিক্রম না রেখে বিচারের আওতায় আনতে। After Victoria Day ashes, a protest letter from Udichi USA and Udichi School of Performing Arts, New York City. New York City, December 20th, 2025. We, the Udichi USA and Udichi School of Performing Arts, New York City, condemn the mob arson and vandalism in Dhaka that burned the Udichi Cultural Office of Topakana Road and left the Chayanat Sanskriti Bhavan in Dhanmondi damaged by attack and fire. These assaults, reported on December 19th, just days after Bangladesh observed the 55th Victoria Day on December 16th, are not ordinary unrest. They are an assault on the civic foundations of a nation of one and cultural institutions, alongside threats, harassment, and lynching are shrinking democratic spaces. Bangladesh has already ranked 149th of 180 countries on the World Press Freedom Index. When the arts are targeted, pluralism is criminalized, and history is rewritten in smoke. We urge Bangladesh's authorities to conduct prompt, independent investigations in full, prosecute perpetrators and instigators without exception, and provide justice defenders on secular, humane values. Victoria in 1971 promised freedom from fear. Mob rules betrays that promise. Signed, Udichi USA, Udichi School of Performing Arts, New York City. এবং আমাদের মহিলা, এবারে আমরা আজকের বাংলাদেশ এই প্রসঙ্গে আমরা সবাই জানি বাংলাদেশ কি হচ্ছে। এই বিদেশে বসে হয়তো আমরা যতটা সেফ ফিল করি, আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে নিশ্চয়ই ঠিক তার উল্টো ততটাই আনসেফ ফিল করে। এসব প্রসঙ্গ নিয়েই আসছেন, সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের সামনে প্রফেসর ডক্টর আবেদিন কাদের আসছেন। আবেদিন কাদের, তিনি আমাদের অগ্রজ প্রতিম। জীবন, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের বাংলাদেশ নিয়ে কথা বলা একটু কঠিন। কঠিন এই কারণে যে আপনারা সবাই জানেন যে যখন একটা দেশের স্ট্যাবিলিটি থাকে রাজনৈতিক, তখন তার যদি কোনো সমাজব্যাধি থাকে তাহলে সেটাকে শনাক্ত করা সহজ হয়। কিন্তু যদি সেই সমাজে খুব টালমাটাল অবস্থা থাকে, কয়েকটি ইডিওলজির, বিপরীতমুখী ইডিওলজির, রাজনৈতিক বিশ্বাসের মানুষ একটা অগোছালো অবস্থায়, আইন বহির্ভূত অবস্থায় চলে যায়, তাহলে তার ব্যাধি শনাক্ত করা খুব কঠিন। খুব ভালো সমাজবিজ্ঞানীর পক্ষেও তা খুব কঠিন। আমাদের 1905 সাল থেকে আজকে পর্যন্ত রাজনীতি তেমন কোনো পরিবর্তন হয়নি মোটা দাগে। আমাদের সরাসরি দুটো পক্ষ একটা বিরামহীন যুদ্ধে নিয়োজিত। একটা পক্ষ কেন্দ্র থেকে কিছুটা বাইরের দিকে ঘেঁষা, একটু লিবারেল, গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, যেখানে ধর্মের দেয়ালটা তারা ভেঙে দিতে চায়, ধর্মটাকে তারা রাজনীতিতে গোলাতে চায় না। সেই অংশটি তারা কিছুটা সহানুভূতি পেয়েছে কমিউনিস্ট পার্টি থেকে। 1919-এর পর যখন কমিউনিস্ট পার্টি হয় ভারতীয়, তাদের থেকে কিছুটা পেয়েছে মধ্যপন্থী জাতীয়তাবাদী দল কংগ্রেস বা অন্যদের থেকে। তখন কমন শত্রু ইংরেজ, কিন্তু তার ভিতরে, কেন্দ্রের ভিতরে যেমন অনেকগুলো ছোট ছোট কেন্দ্র থাকে, অনেকগুলো বৃত্ত থাকে, তেমনি অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু মূল সমস্যাটা ছিল ইংরেজদের শাসন।
কিন্তু 47-এ ধর্মের উপরে ভিত্তি করে দেশ স্বাধীন হওয়ার পরে এই ধর্মের রাজনীতি কখনোই খুব একটা চলে যায়, কখনো কখনো একটু কম ছিল, কখনো কখনো একটু বেশি ছিল। কিন্তু পাকিস্তানে যেহেতু সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্র হয়নি, পাকিস্তান সৃষ্টি হওয়ার বছর 2-3 পর থেকেই তারা যেহেতু একটি ইসলামিক রিপাবলিক করে এবং ধর্মভিত্তিক রাষ্ট্র, সে কারণে মাইনরিটি সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রীয় অনাচার বারবার এসছে। তাতে আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃত্ব ক্ষুব্ধ, এবং তারা আর অর্থনৈতিকভাবে যেহেতু আমাদেরকে প্রায় কলোনির মতো, বা অনেকে বলেন কলোনি, আমি বলি প্রায় কলোনি মতো ট্রিট করার কারণে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রতিবাদের অংশীদার যারা এতে সাহায্য করছেন, তাদের কমিউনিস্ট পার্টি, ন্যাপ, সমস্ত বামপন্থী দলগুলো, তাদের সাংস্কৃতিক অর্গানাইজেশনের একটি হলো সত্যেন সেন এবং রণেশ দাশগুপ্ত, যেটা জীবন উল্লেখ করছেন, তাদের প্রতিষ্ঠিত উদীচী। কমিউনিস্ট পার্টি নিজেও করেছে, কয়েকটি পত্রিকাও ছিল তারা সাহায্য করছে, সংবাদ তার ভিতরে একটা জাতীয় দৈনিক, এছাড়া আরো কয়েকটি সাংস্কৃতিক এবং সাহিত্য পত্রিকাও কিছুটা এদের সহায়ক শক্তি ছিল। আজকের বাংলাদেশ পরিষ্কারভাবে, শক্তভাবেই বলি, অন্ধকার ছিল। এই বাংলাদেশ চলছে উল্টো দিকে। মনে আছে নিশ্চয়ই আপনাদের, হুমায়ুন আজাদ বলেছিলেন যে এমন একদিন আসবে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে হয়তো ফাঁসিও দেওয়া হবে। পরিবেশ সেদিকে যাচ্ছে কিনা সেটি হচ্ছে কথা। আর যে কথাটি না বললেই নয়, এই যে মব কালচার, এর ভিতরে কয়েকটি প্রসঙ্গ বোধহয় দেখা যেতে পারে। তার প্রথম প্রসঙ্গ হচ্ছে অবশ্যই আমাদের গণতন্ত্রহীনতা, এবং সেই গণতন্ত্রহীনতার ভেতরে ধর্মের প্রতিপালনে ক্ষতি নেই হয়তোবা, কিন্তু ধর্মাচ্ছন্ন, ধর্মের কুসংস্কারে নিমজ্জিত যে রাজনীতি, সেটিকে প্রমোট করাতেই এই মব কালচারের তৈরি। আপনারা জানেন, মাদ্রাসাতে যে কেউ ঢুকলেই 99% নম্বর পায়, তাতেও ক্ষতি ছিল না। ক্ষতিটা হয়েছে যখন এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ দেওয়া হয়েছে, আমরা তাই মনে করি, এবং সেই সুযোগ মুক্তিযুদ্ধের পক্ষের সরকারই দিয়েছিলেন। কাজেই যুদ্ধ পক্ষের শক্তি ভুল করেনি শুধু জামাত, আল বদর, আল শামস, রাজাকার, শিবিরকে দোষ দেব। অবশ্যই তারা প্রধানত আমাদের শত্রু, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক শক্তির ভ্রান্তিতেও আমাদের আজকের এই নিমজ্জন। এই কথাগুলোর ভেতরেই আমরা প্রতিবাদের ভাষা পাই, আমরা পাই উজ্জীবনের ধারা। চলুন সেরকম কয়েকটি গান আমরা যৌথভাবে করি, আপনারা কণ্ঠ মেলাবেন। আমার সঙ্গে আসবেন শিবকাদের, আসবেন মুক্তাধর এবং রূপালী ঘোষ, সাথেও আসুন। আমরা আসলে খুব প্রস্তুতিহীনভাবেই করছি এই আজকের পারফরমেন্স নয়, আজকে আমাদের প্রতিবাদ এবং অবশ্যই লক্ষ্য শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন। আর যে কথাটি আমি রিপিট করতে চাই, আজকের এই অনুষ্ঠানটি আমরা একটু পরে আবার বলবো, আমরা উৎসর্গ করছি আমাদের এই উপদেষ্টা, যিনি আমাদের মধ্যে নেই, ডাক্তার ওয়ালেদ চৌধুরী, এবং আমাদের সহযোগী অধ্যাপক মতলুব আলী, দুজনেই নেই। তাদের উদ্দেশ্যেই আমরা আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করছি। সাথে জেগেছে অন্ধরা, যখন সূর্য
হাহাকার আর ওই কান্নার শব্দ। অশোকের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র। বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা তন্দ্র। আর নয় দিলে দিলে বাঙালির এই পরাজয়, দিলে দিলে বাঙালির এই পরাজয়। আর করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। প্রতি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। সবাই জানা, সবাই শোনা, এবং এটি গাজী মাজহারুল আনোয়ার লিখেছিলেন এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। গাজী মাজহারুল আনোয়ার আজকের দিনে এই কথা না বলাই ভালো। তার এই গান লেখার পরে যদি পদস্খলন হয় সেটি অত্যন্ত পরিতাপের বিষয়। তার হয়েছিল, এখন তিনি আমাদের মধ্যে নেই। আর আনোয়ার পারভেজ হচ্ছে শাহনাজ রহমতুল্লাহর বড় ভাই, নায়ক জাফর ইকবালের বড় ভাই, সুর করেছিলেন এই গানটি। আচ্ছা, সিকান্দার আবু জাফরের সেই বিখ্যাত কবিতা সুর করেছিলেন শেখ লুৎফর রহমান। আমরা চেষ্টা করছি, একেবারে প্রস্তুতিহীনভাবে আপনারা বুঝতে পারছেন আমরা সুযোগ পাইনি। আমরা গত অগণিত মানুষের প্রাণ মনে যুদ্ধ চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। প্রতারণা প্রলোভন চলবেই, হোক না আধার নিশ্চিত। আমরা তো সময়ের শান্তি নিশিদিন কাটাবো বিনীত, নিশিদিন কাটাবো বিনীত। দিয়েছিল শান্তি আরো দেব স্বস্তি, দিয়েছিল সম্ভ্রম আরো দেব স্বস্তি। প্রয়োজন হলে দেব এক কোটি রক্ত 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 রক্ত। হোক না পথের পথা প্রস্তর শব্দ, হোক না পথের পথা প্রস্তর শব্দ। অবিরাম যাত্রার চির সংঘর্ষ, একদিন সে পাহাড় চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। শ্রমে আরো বিধ্বস্ত, বিকৃত নয় তবু বৃত্ত। আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী, চলবার নেতৃত্ব। আমাদের পথরেখা দুস্তর দুর্গম, আমাদের পথরেখা দুস্তর দুর্গম। যাতে তবু অগণিত সঙ্গী, বেদনার কোটি কোটি অংশে। আমাদের সকলে বিধ্বংসী। এই কালো রাত্রির সুকঠিন অর্দল প্রহরীর আমরা যে ভাবই, মুক্ত প্রাণের সারা আনবই। আমাদের সকলের প্রতিনিত স্বার্থে নতুন সূর্য শিখা জ্বলবেই জ্বলবেই জ্বলবেই। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে।
চলবেই, জনতার সংগ্রাম চলবেই 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 চলবেই। এরপরে আপনাদেরকে জানানো দরকার যে আমাদের প্রোগ্রামগুলো আমরা করতে পারিনি, আমরা নতুন করে আবার শুরু করেছি। আপনাদের সহযোগিতা, আপনাদের সম্পূর্ণ সাপোর্ট আমাদের দরকার। আগুন নিভাইব কে? এই আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না। আগুন নিভাইব কে? এই আগুন জ্বলে দ্বিগুণ, এই আগুন জ্বলে দ্বিগুণ, জ্বলবে দ্বিগুণ চাপা দিলেও, এই আগুন চাপা দিলেও নিভবে না। আগুন নিভাইব কে? এই আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না। আগুন নিভাইব কে? ঘরে ঘরে জ্বলে আগুন, এ আগুন জ্বলে মনে মনে, আগুন জ্বলে মনে মনে, এ যে চোখের জলে আগুন জ্বলে। নিভাইব কেন? হায় হায় নিভাইব কেন? আইলো রে ঝড়ের হাওয়া, আইলো রে ঝড়ের হাওয়া, ছাই চাপার হবে না, আগুন ছাই চাপার হবে না, আগুন ছাই চাপার হবে না রে। আগুন নিভাইব কে? এই আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না। আগুন নিভাইব কে? তোমার ওই জঙ্গি আইন, তোমার ওই জঙ্গি আইন জ্বলবে কদিন যতই করো জানি। ঘরে ঘরে ডাক পাঠায় 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। মজুর কৃষক ছাত্র ভাইরা, তারা উঠবে আবার তুলা যাইয়া। মজুর কৃষক ছাত্র ভাইরা, তারা উঠবে আবার তুলা যাইয়া। আপন কাঁধে নেবে কাঁধে, আপন কাঁধে নেবে তারা, হুমকিতে ভয়, ভয়ঙ্কর হুমকিতে ভয় করবে না। আগুন নিভাইব কে? এই আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না। আগুন নিভাইব কে? এই আগুন জ্বলে দ্বিগুণ, এই আগুন জ্বলে দ্বিগুণ, জ্বলবে দ্বিগুণ চাপা দিলেও, এই আগুন চাপা দিলেও নেভবে না। আগুন নিভাইব কে? আগুন নিভাইব কে? আগুন নিভাইব কে? পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। এ বালুর চরে আসার তরুণী তোমার যেন বেদনা। অমাজন পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। এ বালুর চরে আসার তরুণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে তবু হাত ধরো, আমি রিক্ত যে সেই সান্ত্বনা। তব ছিন্ন পানে জয় পতাকা তুলি। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। এ বালুর চরে আসার তরুণী তোমার যেন বেদনা। ভেঙে শহীদ করা কত
ছলনা এই বঞ্চনার দিন পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। কত যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। এ বায়ুর চলে আশার তরণী তোমার যেন বেদনা। বাধা প্রস্তর এলে বন্যার মতো বেরিয়ে আমার শোনো আহ্বান হাসি পান্ডার মতো বেরিয়ে প্রস্তর বাধা প্রস্তর এলে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা এই মনের শূন্যকে সূর্যের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা এই মনের শূন্যকে সূর্যের ইশারা। যাত্রা শুরু চল তোলে দোলবার বেড়ে চটিনি উদ্দাম তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী। যাত্রা শুরু চল তোলে দোলবার বেড়ে চটিনি উদ্দাম তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী। এই শুধু শুদ্ধ দিন প্রাণে জেগেছে অন্য সাজে সেজেছে অধিকার অর্জনে আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান। আমেরিকাতে আমরা উদিচি শুরু করি 96-এ। 97 থেকে ফর্মালি, আমি 97-এ যুক্ত হই। যারা এটি প্রথমে শুরু করে তারা এখন আর দেশে নেই, তারা বাংলাদেশে বসবাস করছে। সেই অর্থে আমি বলবো যে আমাদের এখনকার যে গানটি, সেই গানটি যিনি লিখেছেন তিনি উদিচির সঙ্গে জড়িত ছিলেন অনেক আগে থেকে, প্রায় প্রথম থেকে, অধ্যাপক মতলুব আলী। তার উদ্দেশ্যে এবং আমাদের ওই সময় থেকেই 97 থেকেই আমাদের উপদেষ্টা ছিলেন ডাক্তার ওয়ালেদ চৌধুরী। এই দুজনেই, একজন বাংলাদেশে বসে এবং একজন এখানে বসে, এখানেই পাশাপাশি তারা আমাদের ছেড়ে চলে যান। আমরা আজকের এই অনুষ্ঠান তাদের উদ্দেশ্যে নিবেদন করছি, তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি এবং মতলুব আলীর এই গানটি দিয়ে আমরা এই গ্রুপ গানগুলো শেষ করছি। এটি বলতে আমি খুব গর্বিত বোধ করি যে অধ্যাপক মতলুব আলী এবং আমি একই মঞ্চে দাঁড়িয়ে 2012 সালে বাংলাদেশে শওকত ওসমান মিলনায়তনে আমরা শপথ গ্রহণ করেছিলাম উদিচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। এখানে আসার পরে আমাদের উদিচি স্কুলে, আপনারা জানেন জ্যাকসন হেডসে আমরা দীর্ঘ বছর 2 দশক স্কুল করেছি। উনি কয়েকবার এসেছিলেন, কিন্তু আমাদের কখনো ওনার এই গানটি শোনানোর সুযোগ হয়নি। উনি একটু ক্ষুব্ধ ছিলেন। আমি আজকে আমাদের মাঝে উনি নেই, তার উদ্দেশ্যে তাকে বলছি আপনি যেখানেই থাকুন, আপনার এই গান উদিচি করবে, আমরা আজকে করছি আপনার উদ্দেশ্যে। মিলিত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা ধন্য। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা ধন্য। থাকবে না দারিদ্র দীনতার ভয়, থাকবে না দারিদ্র দীনতার ভয়। জয় নিপীড়িত
বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাগিদার শোষণের মহলটা শুদ্ধ। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাগিদার শোষণের মহলটা শুদ্ধ। মেহনতি জনতার পক্ষে আমরা এগিয়ে যাই লক্ষ্যে, মেহনতি জনতার পক্ষে আমরা এগিয়ে যাই লক্ষ্যে। ক্ষমতার দম্ভের তাই পরাজয়, ক্ষমতার দম্ভের তাই পরাজয়। জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়, জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। শোষিত মানুষের একতার জয়, শোষিত মানুষের একতার জয়। মুক্তাধার, পাশে শিপ্রা দেব এবং রূপালী ঘোষ আমাদেরকে সহযোগিতা করেন। অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ করে এসছেন উনি একজন বাকি। হ্যাঁ, তবলা বলছি আমি, সেটা একটু সময় দেন আমাকে। তবলা আছে আমাদের দীপ্ত রায়। ও কথা বলতে হয়, বারবার আমি বলি, আমাদের এই উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, সেখানে দীপ্ত খুব ছোট এসেছিল। দীপ্ত এবং দীপ্ত দুজনেই প্রথমে গানে ভর্তি হয়েছিল এবং পরে গান থেকে সরে গিয়ে সে তবলায় আমাদের এখান থেকেই গ্রাজুয়েশন করেছে। ওস্তাদ, তার ওস্তাদ হচ্ছে, গুরু হচ্ছে তপন মধু। দীপ্ত রায় আমাদের সঙ্গে তবলায় সঙ্গত করল। আর এই পেছনের এই ভুলে যাওয়ার আগে বলি যে এই বিষয়টি যা দেখছেন সাজানো গোছানো, এটি করেছে আমাদের তুষার রায় এবং সঙ্গে তার ভাই ছিল অবশ্যই, এবং দীপ্ত ছিল আমি নিশ্চিত, এবং আমাদের বৌদি সীমা বৌদি ছিল নিঃসন্দেহে। আমি বলবো যে এই ক্ষুদ্র পরিসরে আমাদের জন্য সহজ হয়েছে এই অনুষ্ঠান করা। আমরা বারবার করছি এখানেই এই ভবনের দোতলায় থাকেন আমাদের তুষারদা, তাদের কারণে আমরা খুব স্বল্প ব্যয়ে এই অনুষ্ঠানগুলো এখন করতে পারছি এবং আপনারা ধীরে ধীরে আমাদেরকে দেখবেন আমরা বাইরে আসছি। আর গত 5 বছর প্যান্ডেমিকের পরে আমরা তেমন কিছু করতে পারিনি, আপনাদের সহযোগিতা একান্ত কাম। এবারে আমরা কবিতায় যাব। কবিতা আবৃত্তি করবেন আমাদের উদীচীরই, তাকে আপনারা চেনেন, নীরা কাত্রী। তার একটি পোশাকের নাম আছে, সেটিতে আমরা যাব না। নীরা দিয়ে আসছে ওইখানে দিলে ভালো না, এখানে কষ্ট করে এসছেন। আর এখানে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস আমরা উদযাপন করছি বিজয় দিবস। প্রতিদিন বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে বড় হওয়া একটা মেয়ে আমি, এবং রাজনৈতিক পরিবারে জন্ম আমার। উদীচী আমি তখন ছোট, 69-70 আক্তার ভাই উদীচীতে ছিলেন, আমার বাবা নিয়ে আসলেন। আমরা 2 বোন গান গাইতাম, কিন্তু 71-এর পরে আমাদের গান বন্ধ হয়ে যায়, আমার বাবা চলে যান, আমার মা 3 ভাই বোনকে নিয়ে একেবারে দিশাহারা অবস্থা ছিল আমাদের। তখন বুঝতাম না, কিন্তু আক্তার ভাইকে দেখতাম যে আমাদের যে টিচার ছিলেন উনি নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, কিন্তু আক্তার ভাই কথা এখন আমার মনে আছে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আসলেন এবং আবার বাবা চেয়ারে বসে বিকেলবেলা শুনতেন গান। তো সমস্ত দেশাত্মবোধক গানগুলো আমার তখন মনে পড়ে, মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গানটা তখন শিখেছিলাম আমি। তো আস্তে আস্তে পরে বুঝতে শিখি এবং জীবন যেটা বললো, হ্যাঁ
তখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বামপন্থী দলগুলোর মুখপাত্র হিসাবে কাজ করত উদীচী। এখনো তাই করবে এবং করব আমরা। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, আবেদিন ভাই এক্স্যাক্টলি যেটা বলে গেলেন, যে এই যে ইডিওলজিক্যাল ক্ল্যাশ যে হচ্ছে, কে যে কি করছে, এটা কি আওয়ামী লীগ না জামাত না বিএনপি না নতুন কোনো পার্টি না মানুষ কি করছে, অপরিকল্পিত অবশ্যই বলবো না। কারণ যখন উদীচী স্কুল, গানের স্কুল, উদীচীর রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেখানে যখন আঘাত করা হচ্ছে, ছায়ানট যেখান থেকে আমাদের সংস্কৃতির মূল্যবোধ তৈরি হয়, যেখান থেকে আমরা বড় হয়েছি, যেখান থেকে আমাদের শুরু বাংলার, সেইখানে যখন আঘাত করা হয়, অবশ্যই অপরিকল্পিত বলবো না, হ্যাঁ হতে পারে মব জাস্টিস, কিন্তু এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং এটার প্রতিবাদ আমরা যেখান থেকে পারবো, এটার প্রতিবাদ আমাদের জানাতে হবে, বারবার জানাতে হবে, যতবার আসবে ততবার জানাতে হবে। আমরা যদি মনে করি যে বিশৃঙ্খল কিছু লোক করছে, আমি না ওই পার্টি তো নাই, না 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 না, এটা খুব শৃঙ্খলা ভাবে হচ্ছে, কিন্তু একটা ফেজ দেওয়া হচ্ছে যে এটা বিশৃঙ্খল, যাতে উদ্ভ্রান্ত করে দেওয়া হয় মানুষকে, যাতে কোনো রাজনৈতিক দলকে প্রকৃতভাবে আমরা চিহ্নিত না করতে পারি। এটাও পরিকল্পিত। এই অবস্থার ভেতরে আমাদের প্রতিবাদ অবশ্যই থাকবে। এবং আমি আজকে একটা কবিতা পড়ব, কবিতাটা শহীদ কাজের কবিতা। এবং আমাদের যেহেতু 25শে মার্চের রাত্রি জেনোসাইড বোধহয় এখনো শেষ হয়নি, প্রতিদিনই তো মানুষ মারা যাচ্ছে, রাজনৈতিকভাবে মানুষ মারা যাচ্ছে। আমাদের তো ওই 25শে মার্চের পরে লেখা একটা কবিতা, যেটা নিয়ে যেই 25শে মার্চকে হাত ধরে সামনে রেখে আমরা যুদ্ধ করেছিলাম এবং আমাদের বিজয় দিবস পেয়েছি। সে করতেন না যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে কবিতা পড়তে। আমরা জানি আমরা চলে যাই এখান পৃথিবী থেকে, কিন্তু পৃথিবী থেকে গেলেও আমরা কিন্তু স্পেস থেকে বাইরে যাই না, এটার বাইরে কিছু নেই। তারপরে বলছি, আমাকে শহীদ কাজী, তুমি যেখানে আছো আমাকে ক্ষমা করে দেবে, আমি আজকে চাইছিলাম এভাবে করতে, আমি পড়ছি। কবিতার নাম জার্নাল থেকে। ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের উপর। রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজ প্রাতরা সাজিয়ে দিত আমার টেবিলে, তে রাস্তার মোড়েই তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপ্লুত শার্ট পরে। বন্ধুর ঘরে যাওয়ার রাস্তায় টিআইটি মার্কেটের ভগ্নাশেষ, প্রতিরোধের চিহ্ন নিয়ে বিবর্ণ রাজধানী দাঁড়িয়ে রয়েছে, তার বিশাল করিডোর শূন্য। শহর ছেড়ে চলে যাবে সবাই এবং চলে যাচ্ছে দলে দলে, কিন্তু এই ধ্বংসস্তূপ স্পর্শ করে আমরা কয়েকজন আজীবন রয়ে যাব বিভিন্ন স্বদেশে সজ্জনের লাশের আশেপাশে। তাই তার দেখা পাবো বলে দানবের মতো খাকি ট্রাকে অনর্বর উল্লাস উপেক্ষা করে বিধ্বস্ত ব্যারিকেডের পাশ ঘেঁষে বেরিয়েছি 27শে মার্চের সকালে, কান্নাকে কেন্দ্রবিত করে পৃথিবীর প্রাচীনতম শিলায়, যে শিলা অন্তিম প্রতিজ্ঞায় অন্তত প্রাথমিক অস্ত্র হতে জানে। তেমনি এক বিশাল শিলার আঘাতে বিনষ্ট হয়েছে আমার বুকের অনিদ্র ভায়োলিন। ধ্বংসস্তূপের পাশে ভোরের আলোয়
একটা বিকলাঙ্গ ভায়োলিনের মতো দেখলাম তে রাস্তার মোড়ে সমস্ত বাংলাদেশ পড়ে আছে। আর সেই কিশোর যে তাকে ইচ্ছের ঝড় দিয়ে নিজের মতো করে বাজাবে বলে বেড়ে উঠছিল, সেও শুয়ে আছে রক্তাপ্লুত শার্ট পরে। তবে কি এই নিয়তি আমাদের? এই হিরণময় ধ্বংসাবশেষ, এই রক্তাপ্লুত শার্ট আজীবন, এই ভাঙাচোরা বাঁকা ভায়োলিন, মধ্য দুপুরে ধ্বংসস্তূপের মধ্যে একটা তন্ময় বালক, কাঁচ, লোহা, টুকরো ইট, বিদর্ণ কড়িকাঠ, এক ফালি টিন, ছেঁড়া চট, জং ধরা পেরেক জড়ো করল এক নিপুণ ঐন্দ্রজালিকের মতো যত্নে, এবং অসতর্ক হাতে কারফিউ শুরু হওয়ার আগে প্রায় অন্য মনস্কভাবে তৈরি করল কয়েকটা অক্ষর, সা, ধি, ন, তা, স্বাধীনতা। কবি শহীদ কাদরীর কবিতা শুনলাম নীরা কাদরীর উচ্চারণে। শ্রদ্ধেয় মুক্তালী বিশ্বাস, আপনাকে পেয়ে আমরা গর্বিত এখানে। আচ্ছা, এবারে আমরা দুটি কথা শুনব আমাদের সহযোগী সংগঠন বৃষ্টির কর্ণধার এবং নাট্যাভিনেতা শীতেশ ধরের কাছ থেকে। আসছেন শীতেশ ধর। যাদের আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং বৃষ্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিজয়, যে কোনো বিজয়ী সুখের হয়, কিন্তু আজকে এমন একটি সময়ে আমরা বিজয় উদযাপন করছি, এটি আমার কাছে সুখের নয়, শোকের হয়ে গেছে। আমি বিশ্বাস করি পৃথিবীর একটি সার্কেলে ঘুরছে, সবকিছুই পরিবর্তনশীল এবং ঘুরে ফিরে আবার আসে। তো আমি আজকে সেই আশাটি করব, আমাদের সুখের বিজয় যখন শোকের হয়ে গেছে, এবং এই শোকের বিজয়টি যেন আবার সুখের হয়। জানি না কবে হবে, তবে হবে, এটি অবিসম্ভার। আমরা এখানে যারা আছি, এখানে আবেদিন ভাই একটু বলে গিয়েছিলেন শেষের দিকে, আমি তখন থেকে এখন পর্যন্ত বিশ্বাস করি যে বাংলাদেশের জন্য আমরা এখানে বসে অনেক কিছুই করতে পারবো না। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে প্রতিবাদ জানাই, জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে যাই, দরকার আছে, কিন্তু তাতে করে কিছু আসলেই যে কিছু হয় আমি বিশ্বাস করি না। তবে আমার বিশ্বাস এই কাজটুকু আমরা অবশ্যই করতে পারি, যেটা আমরা করছি। আমরা যে যার অবস্থানে আছি, আজকে উদীচী আছে, বিপা আছে, বাফা আছে, কৃষ্টি আছে, আরো বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আছে। আমি বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে, আমার নাটকের জায়গা থেকে আমি সেই দেশের কাজটি করে যাচ্ছি। আপনারা উদীচী, বিপা, বাফা যারা সঙ্গীতে আছেন, যারা নৃত্য আছেন, তারা কিন্তু দেশের কাজটাই করে যাচ্ছেন, এবং আমি বিশ্বাস করি এই কাজটি আমাদের করা উচিত। হ্যাঁ, যদি আবার বাংলাদেশে একটি যুদ্ধ হয়, তবে আমার ইচ্ছে আছে যদি ওখানে যে একটু যুদ্ধ করা যায় এই পতাকার জন্য। জানি না সেই সুযোগ হবে কিনা, তবে এই যুদ্ধটা আমরা চালিয়ে যাই। এখানেও কিন্তু কম নয়, এখানে আমরা এই দেশে থেকেও আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হচ্ছি, এবং এটি যদি আমরা আরো বেশি বেশি করে এই কাজগুলো না করি,
তাহলে কিন্তু তাদেরকে অবদমিত করা যাবে না। অচিরেই দেখবেন তারা আমাদেরকে অবদমিত করে ফেলবে। তো আমি সেই আহ্বানটুকু জানাবো, আমরা আমাদের যার যার জায়গা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হোক, অথবা আমরা একজন বাংলাদেশী হিসাবে, বাঙালি হিসাবে আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্যই হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই কাজগুলো আমরা চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। অনেক ধন্যবাদ সীতেশ ধর, আমাদের সহযোগী সংগঠন কৃষ্টির প্রধান কর্তা। আমি একটু আগে বলেছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই একসময় উদীচীর সঙ্গীত বিভাগের প্রধান। আমার আপনারা গত 2 সপ্তাহ আগে ওনাকে দেখেছেন এখানে, শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস। ওনার কথা আমরা শুনবো, ওনার কণ্ঠে ওনার সুরের একটি গান শুনবো, সেটি পরে। যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে বাংলাদেশে সীতেশ ধর যেটি বলে গেলেন, যুদ্ধ কি আসন্ন, আমাদের সঙ্গে আছে কান্তা, সেও গান করবে এখানে। আমাদের মুত্তালিব বিশ্বাসের কনিষ্ঠ মেয়ে, সে নর্থ সাউথের সে প্রফেসর দীর্ঘ, আর সে বোধহয় ডিপার্টমেন্ট প্রধান এখন, তাই না? তুমি না? আচ্ছা, সে একটা ভালো বলতে পারবে। কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের 1971-এর যে ধারা সেটি নেই, এটি নিশ্চিতভাবে বলা যেতে পারে। আমরা যখন ছিলাম, আজ থেকে দেশ ছেড়েছি 33 বছর প্রায়, কিছুদিন ছিলাম সাউথ আমেরিকা, তারপর এখানে। সেই 33 বছরের আগের দেশ এখন আমাদের নেই। কিন্তু যে কণ্ঠটি ওই 55 বছর আগে সাহিত্যের জাগরণ ঘটিয়েছিল, পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রের অভ্যুদয় ঘটনার জন্য যে কণ্ঠটি চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, সেই কণ্ঠ আমাদের সবার শোনা, সবার জানা। তার রেসকোর্স ময়দানের যে ভাষণটি আমরা শুনি সব জায়গাতে, যে ভাষণটি আমাদেরকে এখনো জীবিত করে, আমরা খুব মনোযোগ সহকারে, আমি যে একটু লম্বা সময় যাবে, সেই ভাষণটি আমরা শুনব। বাংলাদেশে সেই ভাষণটি বাজাতে দেয়া হয়নি। এর প্রতিবাদ হিসাবে আমরা এখানে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 71-এর রেসকোর্স ময়দানের সেই 7ই মার্চের ভাষণটি শুনব, যে ভাষণটি বিশ্বের বুকে একটি অনন্য স্থান করে নিয়েছে। যে ভাষণটির জন্য বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের, আমাদের সেই হানাদার পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন পুরো সময়টি। আসুন আমরা সেই ভাষণটি শুনি। স্বাধীন করো বাংলাদেশ, বীর বাঙালির অস্ত্র ধরো বাংলাদেশ, স্বাধীন করো। পিতা মুজিবের পথ ধরো, মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ধরো বাংলাদেশ স্বাধীন করো। আপনারা জোরে স্লোগান ধরেন। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়
23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা বইতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান কোর্টে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়ে খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি ওনাকে এই কথা বলে দেওয়ার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আর মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রী দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। এখন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণ শুনলাম। এই আমি একটু আগে বলেছি শুরু করার আগে যে এই ভাষণটি জাতিসংঘের রিপোর্টে আপনারা জানেন তারা পৃথিবীর কয়েকটি ভাষার মধ্যে একটি হিসেবে নথিভুক্ত করেছে। সবচেয়ে বড় যে কথাটি এই 1996 সালে যখন আওয়ামী লীগের সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 75-এর পরে, তখন আমাদের মতো যারা তাদের 71-এর কথা মনে নেই নিশ্চয়ই, তখন বাংলাদেশে এই ভাষণটি সব জায়গাতে বেজেছিল কয়েক মাস ধরে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত গান, তার আগেরও মুক্তিযুদ্ধের আগে থেকেই সে গান বেজেছিল। 71-এর যে মহিমা, 71-এর যে সুর, 71-এর যে কথা, 71-এর যে আদর্শিক ভাবনা, 71-এর যে মূল সুর, যে কথাটি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটি মনে হচ্ছিল আবার আমরা পেয়েছি, সেটি এখন হারাতে বসেছি। এই প্রসঙ্গে আমাদের আজকে আমি জানি সময় খুব সংকীর্ণ আমাদের, প্রায় শেষের দিকে অনুষ্ঠানের। আমি এখন আহ্বান জানাবো আমাদের অতিথির সঙ্গে দীর্ঘদিন আছেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদকে। আসছেন কৌশিক আহমেদ।